আমাকে শুনতে পারছেন সবাই? হ্যালো? কোনো রেসপন্স নাই। সবাই কি আমাকে শুনতে পারছেন? না বুঝলে, না বললে আমি বুঝবো কিভাবে শুনতে পারছেন নাকি? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলতে হবে তো। আচ্ছা, কয় নম্বর ক্লাস অনুবাদের? দাদা চতুর্থ। চতুর্থ ক্লাস, গুড। ওকে, সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে এই 23-24টা ক্লাস পড়াইছি, ঠিক আছে? আমিই পড়াইছি, আমিই বক বক করছি, ওকে? তো লাস্টের এই 5-6টা ক্লাসে আমি আসলে তেমন বেশি আর বকবক করব না। এবার আপনাদের কাছ থেকে আমি একটু বকবক শুনবো যে আপনারা কি পড়ছেন, হ্যাঁ? তো ইভেন আমি দেখিয়েছি যে আমার নিজের অনুবাদটাকেই আমি আবার নিজের মতন করে রিপ্লেস করি বা চেঞ্জ করি, আপনারা দেখেছেন, ঠিক আছে? তো এই জন্য এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি তো এতদিন বকবক করছি, তাই না? সো রাইট নাও আমি ক্লেম করতেই পারি যে এবার আপনারা আমার জন্য কিছু বকবক করেন। এই জন্য এবার আপনাদেরকে পেইন দেব। তো আমি আজকে বলেছিলাম যে আমাকে একটু কষ্ট করে একটা আহ, আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2018 সালের প্রশ্নটাকে দিতে। তো একজন আপু বোধহয় দিয়েছিলেন, কিন্তু এত একেবারেই ঘোলা ছবিটা, ঠিক আছে? যেই কারণে আমি আর নিতে পারি নাই। কেউ একটু হেল্প করলে ভালো হতো। তো এরপরে আমি আমার ওই মূল বই থেকে, মানে আমার যে বইটা ছিল সেখান থেকে আমি এই ট্রান্সলেশনটা নিয়েছি। মানে এই ট্রান্সলেশনটা একটু ভিন্ন বা একটু হোয়াট ইউ ক্যান সে একটু আনকমন, ঠিক আছে? তো এই আনকমন হওয়াতে এটাকে আমি নিয়েছি এবং আম, এই আম, এই অনুবাদটা আপনারা করবেন। আমি কখনোই আপনাদেরকে আপনারা করবেন বলে কোনো ক্লাস ছেড়ে দেইনি। প্রত্যেকটা ক্লাস আমি ধরে রেখেছি, আমি নেওয়ার চেষ্টা করেছি। এবার আজকে আপনারাই করবেন, আমি দেখব, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো বিষয়গুলো, ওকে? তো দেখেন, এই টপিকটা আসলে আমি কেন সিলেক্ট করেছি এটাও একটা প্রশ্ন। এটা সিলেক্ট করার মূল কারণটা হচ্ছে এটার ওয়ার্ডগুলো দেখেন। বিদ্রোহী চেতনা রূপ লাভ করেছিল পরাধীনতার বিষয়টিকে কেন্দ্র করে, ঠিক আছে? নজরুলের চিন্তাধারা তার কি বলছে, তার আম, কোথায় গেল এই যে, আম, বলছে যে নজরুলের চিন্তাধারা তার বিদ্রোহী সত্তার সমষ্টিগত কি বলে পরিচয়, ঠিক আছে? রাজনৈতিক পরাধীনতা, সাম্প্রদায়িকতা, নারীর অবদমন, ঠিক আছে? সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে জীবনের পুরোটা সময় তিনি প্রায় আম, চরম দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন। দারিদ্র্যকে তিনি নিজ হাতের রেখার মতো চিনতেন। সেজন্য তিনি সমস্ত বিদ্রোহী চেতনার উৎসস্বরূপ দারিদ্র্যকে চিহ্নিত করা যায়। আহ, নজরুলের এই ব্যক্তি স্বাতন্ত্র্য পশ্চিমা পুঁজিবাদী সমাজের ব্যক্তি স্বাতন্ত্র্য থেকে ভিন্ন। এই ভিন্নতা কবির বিদ্রোহ সত্তার পরিচয় হলেও সামাজিক ব্যবস্থায় এর অবস্থান কবির রচনার ব্যতিক্রমী মাত্রায় প্রতিফলিত হয়েছে। নজরুলের মধ্যে বিদ্রোহ আছে, বিপ্লবী চেতনা আছে, এবং এই কারণে ব্যক্তি স্বাতন্ত্র্যের দিক থেকে তিনি বরাবর আপোষহীন। আর তার অনুসরণে সমাজের দৃঢ়চেতা মানুষগুলো আপন আপন বৈশিষ্ট্য নিয়ে উজ্জ্বল হয়ে উঠলে সমাজের সর্বোচ্চ উন্নতি হতে বাধ্য। আচ্ছা, রাইট নাও যে ট্রান্সলেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্রান্সলেশনটা আমার রিটেন বই, যেটা আমি কোনো ক্লাসে খুব একটা বলি না আমার বই নিয়ে, আমি ডিসলাইক করি এই বিষয় নিয়ে বকবক করাটা। তো ওই বইয়ে আপনারা দেখেছেন হয়তোবা অনেকেই যে এই জিনিসটা খুব সুন্দর করে ট্রান্সলেশন দেওয়া আছে। টুকটাক ভুল থাকতে পারে, স্যার, ওটা আমি কিছু একটু করার নেই। বলতে পারি স্যার? প্রিন্সিপালস অফ ফিয়ারলেস রাইটিং, ঠিক আছে? বইটা এখন মনে হয় মার্কেট আউট, আবার আসবে নতুন এডিশন। তো স্যার, আমি ফার্স্ট কিনেছিলাম স্যার, পরে আচ্ছা আর আচ্ছা, কিনতে পারিনি। ওকে। ওই ওই থাকে না, বই বের করি, বের করার কয়দিনের মধ্যে শেষ হয়ে যায় সমস্যা হলো যেটা। তো এটা হলো তো গিয়ে স্যার, ওই বইয়ের ট্রান্সলেশনটা। দ্যাট মিনস আই ডিড দ্য ট্রান্সলেশন নিয়ারলি হাউ মেনি ইয়ার্স এগো, নিয়ারলি 3 ইয়ার্স এগো ধরেন। মিনিমাম 2.5 থেকে 3 বছর আগে করেছি। আজকে আমরা ওই ট্রান্সলেশনটাকেই দেখাচ্ছি আপনাদেরকে। এই ট্রান্সলেশনটাকে আমরা আহ, আজকে নতুন করে করব, অ্যান্ড উই উইল সি দ্যাট ইফ উই ক্যান ফাইন্ড আউট সাম চেঞ্জেস, ঠিক আছে? তো আজকের এই ট্রান্সলেশনে আমি অনুবাদ করব না, আমি আপনাদের উপরে ফ্লোর ছেড়ে দেব, আপনারা অনুবাদ করবেন, দেখি আপনারা কি অনুবাদ করেন, ঠিক আছে? তো আমরা একটা একটা করে বাক্যকে হচ্ছে অনুবাদ করে নিয়ে আসব, হ্যাঁ?
আমরা প্রথম বাক্যটাকে অনুবাদটা নিয়ে আসলাম। তো এখানে অনুবাদটা ছিল কি, সেন্টারিং অন দ্য ম্যাটার অফ সাবজুগেশন। ঠিক আছে, মানে সাবজুগেশন মানে কি, সাবজুগেশন মানে হচ্ছে পরাধীনতা। ঠিক আছে, আই রিপিট, সাবজুগেশন মানে কি, পরাধীনতা। এবার আপনারা বলবেন যে সাবজুগেশনের আর কি ওয়ার্ড আপনারা আনতে পারতেন, বলেন শুনি। হুম, বলেন। হ্যালো 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 হ্যালো, সাবজুগেশনের আর কি ওয়ার্ড আছে বলেন। হ্যালো, এই কিন্তু আগে বলেন, বলেন শুনছি। দাদা, হ্যাঁ বলেন। শ্যাকল হয় না শ্যাকল? হ্যাঁ বলতে পারেন, ঠিক আছে। সেন্টারিং চেইন অন অফ দ্য বন্ডিং। ম্যাটার অফ সাবজুগেশন না বলতে পারেন আপনি, সেন্টারিং অন দ্য ম্যাটার অফ শ্যাকল বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর কিছু বলেন। হুম, আচ্ছা, তো আপনারা বলতে চাচ্ছেন না, কোনো সমস্যা নাই। তো আন্ডার ডিপ্রেশন। আমরা ডিপ্রেশন ওয়ার্ডটা আসলে সাপ্রেশন বলতে পারেন আপনি, ডিপ্রেশন ওয়ার্ডটা এই সাপ্রেশন বলতে ডিপ্রেশন বলে ফেলছি। আচ্ছা আচ্ছা। তো বলতেছে যে দ্য রিবেল কনসিয়াসনেস অফ নজরুল ডেভেলপড। ঠিক আছে, তো এখন দেখেন, আমরা আহ, আহ, এই অনুবাদটাকে স্ট্রাকচারালি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, মানে আমরা এই অনুবাদটাকে স্ট্রাকচারালি চেঞ্জ করতে পারি, অনেক কিছুই আমরা করতে পারি। ঠিক আছে, সো এটা আসলে শেষ নাই। ওকে, আমরা লিখতে পারি দ্য রিবেল কনসিয়াসনেস। ঠিক আছে, তো অডিও অফ রাখেন, অডিওটা অফ রাখেন, অডিওটা অফ রাখেন, একটু অডিওটা অফ রাখেন। ঠিক আছে, তো এই যে নজরুলের যে বিদ্রোহী চেতনা, ঠিক আছে, রিবেল কনসিয়াস, এই রিবেল কনসিয়াসকে আপনি চাইলে কি লিখতে পারেন যে দ্য রিবেল, আপনি এইভাবে না লিখে আপনি লিখতে পারেন যে, আপনি কি লিখতে পারেন, অনেক কিছু লিখতে পারেন, বলেন না, আমি তো ওদের খালি বলছি, আপনারা একটু বলেন না শুনি। হুম, হুম, আচ্ছা বলবেন না, সমস্যা নেই, আমরা লিখতে পারি নজরুলস রিবেল নেচার। ঠিক আছে, নজরুলস রিবেল রিবেল নেচার। ডেভেলপড ওয়ার্ডটা মোটামুটি আমরা সবাই পারি। ঠিক আছে, সো আমি বারবার বলছি যে ওয়ার্ড রিপ্লেসমেন্ট করেন, ডেভেলপড ওয়ার্ডটা আমরা লিখবো না। তো আমরা কি লিখবো, যে নজরুলস রিবেল নেচার অ্যাভলভড, সৃষ্টি হয়েছিল, কি থেকে সৃষ্টি হয়েছিল, অ্যাভলভড ফ্রম, এই যে অ্যাভলভ ফ্রমটা আমি বললাম না, তো এই যে পরাধীনতার বিষয়টিকে কেন্দ্র করে, এখন ওই কেন্দ্র করতে গিয়ে আমি সেন্টারিং লিখেছিলাম, কিন্তু এটা লিখতেই হবে আমি তা বলতেছি না। আপনি এভাবে বলতে পারেন যে নজরুলস রিবেল নেচার অ্যাভলভড ফ্রম দ্য ম্যাটার অফ, আপনি বলতে পারেন সাবজুগেশন, এটা বলতে পারেন, সুন্দর, এই ওয়ার্ডটা অনেক সুন্দর। বা আপনি সেপারেশন বলতে পারেন। ঠিক, সরি বানানটা ভুল লিখছি, আসলে আমার এই বানানের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ইংলিশটা লেখা হয় না তো একমাত্র ক্লাস ছাড়া, এটা প্রবলেম হয়ে গেছে। এই যে আমি এই অনুবাদটাকে এইভাবে করতে পারি, এবার এটাও সুন্দর দেখা যাবে আশা করি। আমরা কি বললাম যে নজরুলস রিবেল নেচার, নজরুলের যে আপনার বিদ্রোহী সত্তাটা, ঠিক আছে, এরপর কি বললাম যে অ্যাভলভড। ঠিক আছে, তো আমরা কি লিখলাম যে নজরুলস রিবেল নেচার অ্যাভলভড ফ্রম দ্য ম্যাটার অফ সাবজুগেশন অর সাপ্রেশন। ঠিক আছে, এখান থেকে সৃষ্টি হয়েছিল পরাধীনতার বিষয়। বুঝতে পেরেছি আমরা সবাই? হ্যালো হ্যালো, বুঝতে পেরেছেন? এই যে কেউ কোনো রেসপন্স করে না। জি দাদা। হ্যাঁ, রেসপন্স করেন না কেন, কি সমস্যা আপনাদের, আমি বুঝি না। হ্যাঁ, তারপরে আমরা কি লিখব,
তারপরে দেখি আর কি লেখা যায়। বলছে নজরুলের চিন্তাধারা, ঠিক আছে, নজরুলস কনসেপ্ট বা আইডিয়াস, তার বিদ্রোহী সত্তার সমষ্টিগত পরিচয় আর কম্বাইন্ড আইডেন্টিফিকেশন অফ হিস রিবেল সোল, অর্থাৎ সমন্বিত পরিচয় অফ হিস রিবেল সোল, তার বিদ্রোহী সত্তার বা বিদ্রোহী আত্মার, ঠিক আছে। আর এই জিনিসটা কি আপনার কি বলেছিলাম যে এই পরিচয়টা কি রাজনৈতিক পরাধীনতা, সাম্প্রদায়িকতা, নারীর অবদমন ড্যাশ ড্যাশের বিরুদ্ধে, এগেইনস্ট পলিটিক্যাল সাবসার্ভিয়েন্স, উইমেন ডিগ্রেডেশন, ঠিক আছে। তারপর হচ্ছে কালচারাল ডোমিনেশন, ঠিক আছে, এরকম অনেকগুলা টপিক আমরা হচ্ছে আম, নিয়েছি, ঠিক আছে। তো এখন আম, আপনি এটাকে এইভাবেই রাখেন, এখানে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে পারলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। যে এগেনস্ট পলিটিক্যাল সাবসার্ভিয়েন্স, ঠিক আছে, মানে রাজনৈতিক পরাধীনতা, ঠিক আছে। তো এটাকে আমার মনে হয় না যে আর চেঞ্জ করার কোনো দরকার আছে, ঠিক আছে। তারপর কি বলছে, নারীর অবদমন, ঠিক আছে। এইখানে এসে আপনি আপনার উপর যদি সাবজুগেশন ওয়ার্ডটা ইউজ করেন, তাহলে আপনি এখানে ডিগ্রেডেশন ওয়ার্ডটাকে না ইউজ করে আমি বলবো এখানে আপনি সেপারেশন ওয়ার্ডটাও ইউজ করতে পারেন। অবদমনটা ইন এ সেন্স ওইটাকে বোঝায়, ঠিক আছে। সো এগেইনস্ট পলিটিক্যাল সাবসার্ভিয়েন্স, উইমেন সেপারেশন অ্যান্ড কালচারাল ডোমিনেশন। এই যে ডোমিনেশন ওয়ার্ডটা আমরা বাদ দিয়ে দিব, আমরা আমাদের সেই যেটা পুরাতন ওয়ার্ড হেজেমনি ওয়ার্ডটা আছে এটা নিয়ে নেব, কালচারাল হেজেমনি, ঠিক আছে। তো এগেইনস্ট পলিটিক্যাল সাবসার্ভিয়েন্স, উইমেন সেপারেশন অ্যান্ড কালচারাল হেজেমনি, কমা দিয়ে নজরুলস কনসেপ্ট, নজরুলের চিন্তাধারা। তো এখানে আমরা বলবো যে কনসেপ্ট বা আইডিয়া ওয়ার্ডটা আমাদের কাছে আসলে খুব একটা ভালো ওয়ার্ড মনে হয় না, ঠিক আছে। আমরা বলতে পারি নজরুলস আইডিওলজি বলতে পারি, এই ওয়ার্ডটা নিয়ে নজরুলস আইডিওলজি আর কম্বাইন্ড আইডেন্টিফিকেশন, যেহেতু আইডিওলজি ওয়ার্ডটা এখানে সিঙ্গুলার হিসেবে ইউজ করছি, ইজ নজরুলস আইডিওলজি ইজ দ্য কম্বাইন্ড আইডেন্টিফিকেশন, না বলে আমরা বলতে পারি যে কম্বাইন্ড ওয়ার্ডটা সবাই পারে, অ্যাসিমিলেটেড। অ্যাসিমিলেটেড মানে কি? অ্যাসিমিলেটেড মানে হচ্ছে আপনার একত্রিত বা অ্যামালগেমেটেড, ঠিক আছে। তো বানানটা ভুল টাইপ করছি। অ্যাসিমিলেটেড আইডেন্টিফিকেশন অফ হিজ রিবেল সোল, ঠিক আছে। এই ওয়ার্ডটুকু আমরা কিন্তু করতে পারি খুব সহজে, তাই না, যে অফ হিজ রিবেল সোল, ঠিক আছে। তাহলে মোটামুটি আগেরটার চাইতে এই অনুবাদটা একটু সুন্দর লাগতেছে না বলেন তো? জি দাদা। আচ্ছা, তো সোল ওয়ার্ডটা আমার কাছে মনে হচ্ছে কমন, মানে মোদ্দা কথা কি, আমার যেই ওয়ার্ডটা কমন ওই ওয়ার্ডটা ইউজ করতে ভালো লাগে না, ঠিক আছে। আমরা এখানে একটা ওয়ার্ড আনতে পারি এমবডিমেন্ট, ঠিক আছে। নজরুলস আইডিওলজি ইজ অ্যাসিমিলেটেড, ইজ দ্য, একটা দা আসা উচিত আমার মতে এখানে একটা, ইজ দ্য অ্যাসিমিলেটেড আইডেন্টিফিকেশন অফ হিস রিবেল এমবডিমেন্ট, ঠিক আছে। না এইটা মোটামুটি সুন্দর লাগছে, ঠিক আছে। ওকে, এরপর কি হয়েছে, তো এই আসলে ব্যাপারটা কি, মানে আপনি যদি এখন এইভাবে ওয়ার্ড প্র্যাকটিস করেন না, সবচেয়ে ভালো হতো কি জানেন, যদি আপনাদের সারাদিন মানে আগামী 6 মাস খালি এইভাবে আমি অনুবাদ করে দিতে পারতাম, আর আপনারা বসে বসে পড়তে মানে দেখতেন যে অনেক ওয়ার্ড আপনাদের কালেকশনে থাকতো। কিন্তু কথাটা হইতেছে কি জানেন, আসলে এটা দেখানো পসিবল না, ঠিক আছে। এটা দেখানোটা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য, আসলে এখানে আসলে কিছু করার থাকে না। আমি কি ভুল বললাম? দাদা আর একটা ব্যাচ তাহলে চালু করেন, এটা কন্টিনিউ। পোলাপান গালিগালাজ করে, আমার এমনি তার শখ নেই ব্যাচ চালানো, ঠিক আছে। দাদা সবার দাদা আর একটা বেস করলে ভালো হতো। দাদা সবার মতামত দিয়ে এই ব্যাচটা আবার কন্টিনিউ করেন। কন্টিনিউ করেন, হ্যাঁ দাদা। ওকে, দাঁড়ান দেখি। দাদা কম্বো ব্যাচ তো 5 মাসেরই করছেন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান পড়ি। বলছে জীবনের, আচ্ছা পরে দাঁড়ান ভাবি। বলছে জীবনের পুরোটা সময় তিনি প্রায় চরম দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন, ঠিক আছে। দেখেন এইটার অনুবাদটা আমি কি করেছি, অ্যামিড সিভিয়ার পভার্টি, ঠিক আছে, হি স্পেন্ট হিজ হোল লাইফ, ঠিক আছে। কারেক্ট ট্রান্সলেশন, কোনো সমস্যা নেই, কিন্তু
যেহেতু আমি নতুন করে ট্রান্সলেট করছি তাই ওয়ার্ডগুলোকে আমি রিপ্লেস করছি। আপনি ওয়ার্ড গেমটা খেলেন, দেখবেন যে আপনি প্রচুর মজা পাচ্ছেন অনুবাদ পড়তে গিয়ে, ঠিক আছে? তো আমি বললাম অ্যামিড সিভিয়ার পভার্টি না বলে আমি বলবো অ্যামিড, যেহেতু আগে একটা এ তাই পরে একটা এ আনবো, অ্যাকিউট পভার্টি। এই যে দ্যাট ইজ দ্য বিউটি অফ ট্রান্সলেশন, মানে ওয়ার্ডের সাথে আগের অ্যালফাবেটের পরে অ্যালফাবেটে মিল রাখাটা দুই ওয়ার্ডে। অ্যামিড অ্যাকিউট পভার্টি হি স্পেন্ট দ্য হোল লাইফ না বলে আমি বলতে পারি His lifetime, দাদা। হি স্পেন্ট না বলে আমরা বলবো হি এক্সপিরিয়েন্সড হিজ হোল লাইফ, ঠিক আছে? এটা মোটামুটি ভাল লাগে, একটু অন্যরকম হলো, মানে আমি চেঞ্জ করছি। বলেন। দাদা মানে এখানে যে মনে করেন এই এই মানে ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কোন পার্টটা আগে করব, মানে এটা কিভাবে বুঝবো, মানে কোন অংশটা আগে করব আসলে বা কি কোন অংশটা পরে করব? ট্রান্সলেশনে দেখবেন যে অনেকে আপনাকে অনেকগুলো টেকনিক শিখাবে, যে বাক্যের শেষ ওয়ার্ড ধরে এটা অনুবাদ করো, ঠিক আছে? তারপর কেউ আপনাকে অনেক 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 কিছু বলবে, বাট আমি প্রেফার করি কি জানেন, শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজটুকুকে বের করা। যেমন জীবনের পুরোটা সময় তিনি চরম দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে ছোট্ট করে বললে কি হবে, তিনি চরম দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন, হি এক্সপিরিয়েন্সড হিজ হোল লাইফ। কিসের মধ্যে? জীবনের পুরো চরম দারিদ্র্যের মধ্যে। অ্যামিড অ্যাকিউট পভার্টি। তো প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমি আগে এনে বসালাম। আর প্রথমে এটা বলছি, অনুবাদের নিয়ম একটাই, আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বের করবেন, ঠিক আছে? ওকে। জি দাদা, ওই আপনার ওই থিওরিটা খুব ভালো লাগছিল ওই দিন, যে আপনার মানে ইহা তত্ত্ব দিয়েছিলেন না দাদা? হ্যাঁ, না ইহা দিয়ে করবেন কখন, যখন বাক্যটা অনেক বড় হয়ে যাবে, মানে আপনি আগা মাথা বুঝতেছেন না কেমনে কি বার করবেন, ঠিক আছে? ওকে। জি যেমন কি বলছে, দারিদ্র্যকে তিনি নিজের হাতের রেখার মতো চিনতেন। তো এখানে মূল ক্লজটা কি? তিনি দারিদ্র্যকে নিজের হাতের রেখার মতো চিনতেন, পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এক্সট্রা কিছু এখানে নাই। আরও ছোট করে বলতে পারতেন, তিনি তিনি দারিদ্র্যকে তিনি চিনতেন, ঠিক আছে? হি নিউ প্রভার্টি, কিসের মতো? তার নিজের হাতের রেখার মতো। লাইক হিজ পাম লাইন্স, পাম মানে হচ্ছে হাতের তালু, এটাকে চেঞ্জ করার কিছু নাই। হি নিউ প্রভার্টি লাইক হিজ পাম লাইন্স, এটাই এরকমই থাক, কোনো চেঞ্জ করার কিছু নাই। এরপরে এই পরের বাক্যটা, হ্যাঁ এর পরের বাক্যটা এখানে আগে নিয়ে আসছি। দাদা প্লাম লাইন দিলে কি আক্ষরিক অর্থ হয়ে যাচ্ছে? এখন এরকম আসলে আমার কাছে আর এটা কোনো ভিন্ন কিছু মনে হয় না। বা আপনি এটাও বলতে পারেন যে হি নিউ পভার্টি লাইক হিজ ফেইট বলতে পারেন, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যালো, মানে হি নিউ পভার্টি, তিনি দারিদ্র্যকে চিনতেন, লাইক হিজ ফেইট, তার ভাগ্যের মতো, ঠিক আছে? ওকে। প্রথম লাইনের কথা বলছেন দাদা? হ্যাঁ, প্রথম লাইনে কি হয়েছে বলেন, আমি বুঝিনি, আবার আপনার কথাটা আস্তে 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 একটু জোরে বলেন। অ্যামিড অ্যাকিউট পভার্টি, এটা আসলে কোন ফ্রেজ একটু এটা বলবেন? একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বের কাজ করছে এখানে, ওকে? বুঝতে পেরেছেন? এটা তাহলে আমি হি এর পরে লিখতে পারবো? হ্যাঁ পারবেন, আপনি কমা একদম দিয়ে? শেষে নিয়ে বসাতে পারবেন, সাবজেক্টের পরে কমা দিয়ে, হ্যাঁ সবই পারবেন, ঠিক আছে? সব কিছু যা যা পড়িয়েছি আপনাকে স্ট্রাকচারে সব করতে পারবেন এখানে। আপনি এমডেস দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু এখানে অ্যাডভার্বের কাজ করছে। হ্যাঁ, এটাকে আপনি মূল ক্লজের শেষে, মূল ক্লজের শুরুতে, মূল ক্লজের সাবজেক্টের পরে যেখানে মন চায় বুঝছি সেখানে দাদা, বসাবেন। ধন্যবাদ। ওকে, এবার বলেছে কি যে দাদা সেজন্য, হ্যাঁ হ্যাঁ বলেন। দাদা, এই যে সেন্টেন্সটা মানে দারিদ্রকে তিনি নিজের হাতের রেখার মতো চিনতেন, এটাকে আমরা মানে এরকম বলতে পারি না, তিনি দারিদ্রকে মানে খুব ভালোভাবে অনুধাবন করেছিলেন, মানে অনেকটা অনুবাদটা এরকম করে করতে পারি না? অনেক ভাবে করতে আমরা পারেন, আমি এই তো মানে বলছি যে কোনো অনুবাদের এটাই করতে হবে, আমি তো কোনোভাবে বলতেছি না রে ভাই, আপনি এটাকে অনেক ভাবে অনুবাদ করতে পারেন। আপনি এই বাক্যটাকে এইভাবে অনুবাদ করতে পারেন, চাইলে কিরকম করতে পারেন, এই দেখেন আমি যদি বলি যে হি নিউ, ঠিক আছে, হি নিউ destitution as
হি ডেস্টিটিউশন মানে কি বলেন তো? স্যার হ্যাঁ, দারিদ্রতা। দারিদ্রতা। হি নিউ ডেস্টিটিউশন, দারিদ্রকে চিনতেন, ঠিক আছে, অ্যাজ হি ডিড হিজ ফেট। আপনি এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো যেভাবে ভাল লাগে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমার কাছে এটাই মনে হচ্ছে দিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আর কিছুই না। এটাই দিতে হবে, আমি যেটা কোনো কারণে আপনাকে ক্লেম করছি না, বুঝতে পেরেছেন? জি জি দাদা। না আমি ওইটা তো বুঝছি দাদা, অনুবাদ তো অনেক ভাবে করা যায়। আমার কাছে মনে হচ্ছিল যে মানে ওইটা আমরা ওই আক্ষরিক অনুবাদ না করে আরেকটু সুন্দর মানে হয়তো করেন আর কি, করেন, এটা কোনো বলছিলাম। সমস্যা নাই, করেন, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় ভালো, এটা অনেক ভালো এফোর্ট। এভাবেই তো এফোর্ট দিয়ে দিয়ে আপনাকে এগিয়ে আসতে হবে, তাই না? জি দাদা। তারপর বলছে কি, সেজন্য তার সমস্ত বিদ্রোহী চেতনার উৎসস্বরূপ দারিদ্রকে, এখানে আসলে দারিদ্র হবে না, দারিদ্রতাকে হওয়া উচিত, ঠিক আছে। দারিদ্রতাকে দারিদ্রতাকে দারিদ্র, একটু দাঁড়ান, বাংলা করে লিখে দিই, হ্যাঁ, দারিদ্রতাকে চিহ্নিত করা যায়। আচ্ছা, তো এখানে মূল ক্লজটা কি তাহলে? ওই যিনি বললেন যে সেজন্য বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এটির উৎসস্বরূপ এটিকে চিহ্নিত করা যায়। আমি যদি খাঁটি বাংলায় বলি, এটির মানে, আমি একটু ইংলিশ করে দেই, বাংলায় লিখি, যে এটির উৎস, ঠিক আছে, স্বরূপ এটিকে চিহ্নিত, সরি, এই সমস্যাটা হচ্ছে আমি ইতে লিখি না, তো চিহ্নিত করা যায়, ঠিক আছে, এটা বলবে আর কি, ঠিক আছে। তো এখন দেখেন, এই প্রথম এইটি কোনটিকে বোঝাচ্ছে? প্রথম এইটি বোঝাচ্ছে হচ্ছে আপনার তার সমস্ত বিদ্রোহী চেতনাকে বোঝাচ্ছে, উৎসস্বরূপ এইটিকে চিহ্নিত করা যায়, দারিদ্রতাকে চিহ্নিত করা যায়, ঠিক আছে। তাহলে প্রথম এটি কি? তার সমস্ত বিদ্রোহী চেতনা, চেতনা, ঠিক আছে। তাহলে কি হবো? অল অফ হিজ রেবেল কনসিয়াসনেস। এই যে আমি আহ, এই যে মার্ক করে দিচ্ছি, এই যে অল হিজ রেবেল কনসিয়াসনেস, ঠিক আছে। তাহলে এটা যদি হয়ে থাকে আমার সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমরা একটু এখানে নিয়ে আসি ভালো করে অনুবাদ করার জন্য। এই যে আমি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, যে আপনারা কিন্তু কেউ কন্ট্রিবিউট করছেন না, ঠিক আছে। সো মানে আপনারা যারা আছে কনসিডার্ড বলা যায় না, কনসিডার্ড কনসিডার অবশ্যই দ্য করতে পারেন, অবশ্যই অবশ্যই। তাহলে কি লিখবো? হিজ, আমরা লিখবো যে অল হিজ, সরি, রেবেল স্পিরিট, অল হিজ রেবেল স্পিরিট, তার সমস্ত বিদ্রোহী চেতনা, ঠিক আছে, চিহ্নিত করা যায়। আপনি যদি নর্মালভাবে বলেন, আইডেন্টিফাইড, পয়েন্ট আউট, অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমি একটু চেঞ্জ করে বলতে পারি যে অল হিজ রেবেল স্পিরিট স্টেমড ফ্রম, সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, বা চিহ্নিত উৎস হয়েছিল, স্টেমড ফ্রম, স্টেমড ফ্রম কি থেকে সৃষ্টি হয়েছিল, উৎস হয়েছিল আপনার পভার্টি, ঠিক আছে। এই যে হয়ে গেল, শেষ। অল হিজ লেভেল স্পিরিট স্টেমড ফ্রম পভার্টি। তো সেজন্য, সেজন্য, সেজন্য ইংলিশটা কি হবে? আমরা বলতে পারি যে ফর দিস, এই যে রেজাল্ট বলা যায়, হ্যাঁ, এর রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট, দ্যাটস ওয়াই দেওয়া যায়, হ্যাঁ, কি বললেন? দ্যাটস ওয়াই, হ্যাঁ, দ্যাটস ওয়াই, দ্যাটস দ্যাট ওয়াই। ইজ ওয়াই বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে সাবজেক্ট অল হিজ রেবেল স্পিরিট। হুম,
এই যে আমি কিন্তু এটা হচ্ছে কি অল হিজ প্যাসিভ সেন্সেই তো মনে হয় তার ভালো ছিল। সমস্ত বিদ্রোহী চেতনা, তার সমস্ত বিদ্রোহী চেতনা, ঠিক আছে। চেতনা এখানে চেতনায় সৃষ্টি করছিল। তার সমস্ত বিদ্রোহী চেতনার উৎস স্বরূপ দারিদ্রতাকে চিহ্নিত করা যায়। অল হিজ রেবেল স্পিরিট, তার সমস্ত বিদ্রোহী চেতনা স্টেমড ফ্রম, সৃষ্টি হয়েছিল ফ্রম পভার্টি, দারিদ্রতা থেকে, অর্থাৎ দারিদ্রতা ছিল একটা উৎস। বুঝতে পারলেন? জি ওকে, তাহলে দ্যাট ইজ ওয়াই অল হিজ রেবেল স্পিরিট স্টেমড ফ্রম পভার্টি। কিন্তু দেখেন চিহ্নিত করা যায়, এখানে কিন্তু এটা ক্যান বি হ্যাঁ হ্যাঁ ওই ভাব ব্যাপারটা আছে, এই কিছু ভাবটা কিন্তু আমি চাচ্ছে আনতে পারি নাই। যেমন আমি কিন্তু জি এখানে দাদা, লিখছি একটু যে ফর প্যাসিভ দিস, সেন্স আছে। হ্যাঁ যে না ভাই, প্যাসিভ সেন্স অ্যাক্টিভ সেন্স কোনো বিষয় না, ঠিক আছে, এটা কোনো বিষয় না। ওকে, এই জায়গাটা তো সমস্যা, মানে চিহ্নিত করা যায় তাই আপনাকে প্যাসিভ করেই লিখতে হবে, এটা কিন্তু আসলে আহ, লিখতে হবে না। এখন আপনি যদি বলেন যে না আমি প্যাসিভ করে লিখবো, সেটা রাইট, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত করার কিছু নাই। বাট দেখেন আমি যদি প্যাসিভ করি তাহলে কি হতে পারে, প্যাসিভ যদি আমি করছি তাহলে কি হতে পারে, আমি বলতে পারি যে ফর দিস রিজন কমা দিয়ে লিখতে পারি প্রভার্টি ক্যান বি পয়েন্টেড আউট, যেটা আমি আগে লিখছিলাম, ঠিক আছে, অ্যাজ দ্য সোর্সেস অফ অল অফ সরি অল হিজ রেবেল স্পিরিট, আমি লিখলাম। দেখেন ব্যাপারটা ভালো করে বুঝেন। তো এই জায়গাটাতে এসে এই অনুবাদটা কিন্তু দেখে মনে হচ্ছে যে ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে কি জানেন, যদি আপনি যদি বলেন যে শুন ভাই এক্সাম হলে আপনি আসলে কি লিখবেন, কারণ আমি তো ভাই মানে একটু জানেনি তেরা প্রকৃতির লোক, আমি এগুলো লিখবো না। আমি কি লিখবো জানেন, দ্যাট ইজ হোয়াই অল হিজ রেবেল স্পিরিট, ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড নিয়ে আসুন। এই ওয়ার্ডের মজাটাই হচ্ছে এটা, আমি লিখবো প্রিজুমেবলি, মানে কি অনুমান করা হচ্ছে যে এখান থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। ওকে, চলবে। জি দাদা। ওকে, আপনি দিলে তো চলে। হ্যাঁ, না আমি দিলে চলবে তা বলা যায়। ওকে, একটু দাঁড়ান, আমি এটাকে কপি করে নিয়ে আসি। আসলে অনুবাদের কোনো শেষ নাই, কত অনুবাদ করবেন, অনুবাদ করতে করতে মাথা পাগল হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন তারপরে কি মানে ভয়াবহ শব্দ, মানে কি ভয়াবহ টাইপের ফ্রেজ শব্দ আছে। দেখেন বলছে যে নজরুলের এই ব্যক্তি স্বাতন্ত্র্য পশ্চিমা পুঁজিবাদী সমাজের ব্যক্তি স্বাতন্ত্র্য থেকে ভিন্ন। মানে আমাদের এটা কিন্তু অনেক বড় একটা কথা, ঠিক আছে, মানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদটা যে আমাদের আসলো, হ্যাঁ, তো আহ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কিন্তু আহ, পশ্চিমাদের কাছে যা, আমাদের কাছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদটা তা না। এটা কীভাবে হতে পারে আমি সেটা নিয়ে একটু বক 2 মিনিট বলি, যদি এটা আমাদের টপিকের মানে আলোচনার বিষয় না, তারপর বলি। ধরেন আপনি মনে করেন বললেন যে আমার নিজে বাঁচার অধিকার আছে, ফর এক্সাম্পল বলতেছি, তো নিজে বাঁচার অধিকার আছে তাই আমি আমার মতো করে বাঁচবো, আমার ব্যক্তি স্বাতন্ত্র্যতা এইটা। আর আপনি বলতে আমি বলতেছি যে হ্যাঁ আমার নিজে বাঁচার অধিকার আছে, আমি সবাইকে নিয়ে বাঁচবো। দুজনেই কিন্তু ব্যক্তি মানে নিজস্ব আইডিওলজিকে দাম দিচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন দুজনের কিন্তু পয়েন্ট অফ ভিউটা 2 রকম। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যালো, জি স্যার। জি দাদা। আচ্ছা, তারপর কি বললো, নজরুলের এই ব্যক্তি মানে এটির থেকে ভিন্ন। প্রথম এটি কি বোঝাচ্ছে, নজরুলের এই ব্যক্তি স্বাতন্ত্র্য এটির থেকে ভিন্ন। কি থেকে ভিন্ন? পশ্চিমা পুঁজিবাদী সমাজের ব্যক্তি স্বাতন্ত্র্য থেকে ভিন্ন। সো ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইট। মানে নর্মালি যদি আমি ট্রান্সলেশনটা করি, অনুবাদটা হবে যে দুটো কপাল, ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইট, এটা থেকে ভিন্ন। তাহলে এখন আমি যদি বলি যে প্রথম ইট দিয়ে আপনি কাকে বুঝাইছেন বলেন তো বুদ্ধি করে। নজরুলের ব্যক্তি স্বাতন্ত্র। হ্যাঁ, নজরুলের ব্যক্তি স্বাতন্ত্র, ঠিক আছে। ওকে, তাহলে নজরুলের নজরুলস পার্সোনালিটিস। না, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব বোধ, ঠিক আছে,
ব্যক্তি স্বাতন্ত্র্য মানে কিন্তু ওই যে যেই ওয়ার্ডটা আমি দিয়েছি ইন্ডিভিজুয়ালিজম, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে দিস ইন্ডিভিজুয়ালিজম, আমরা কিন্তু উচ্চারণের সমস্যা আছে, আপনারা হয়তো খেয়াল করেছেন, এটা আমি সরাসরি অ্যাডমিট করি। সো দিস ইন্ডিভিজুয়ালিজম অফ নজরুল ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ইন্ডিভিজুয়ালিজম অফ ক্যাপিটালিস্ট সোসাইটি। তো দ্য ইন্ডিভিজুয়ালিজমটা বাদ দিয়ে দ্যাট, দ্য ইন্ডিভিজুয়ালিজম অফ ক্যাপিটালিস্ট সোসাইটি না বলে দ্যাট অফ ক্যাপিটালিস্ট সোসাইটি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি দাদা। হ্যাঁ দাদা। এখন আপনি যদি বলেন যে না এটাকে আমি একটু ভিন্ন করে অনুবাদ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি বলতে পারেন কিরকম করে, আপনি এইভাবে বলতে পারেন, এই কি হলো কি হলো কি হলো কি হলো। সমস্যা হচ্ছে আমি ল্যাপটপের উপর যেই পরিমাণ প্রেশার দিই, ল্যাপটপ মাঝে মাঝে হয়ে যায়, মানে বিরক্ত হয়ে যায়, বুঝতে পারছেন? এটা সত্যি কথা। তো আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে আমি লিখতে পারি যে নজরুলস ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড, ঠিক আছে, ক্যাপিটালিস্ট সোসাইটিস individualism are not like, লিখতে পারেন ভাই, বলেন তো? এটা তো লেখা দাও। লিখতে পারি কিন্তু, ঠিক আছে? সো এই যে আপনি এটা বলতে পারেন আর নট আইডেন্টিক্যাল, এটাও বলতে পারেন, ঠিক আছে? তো আসলে আর্জেন্ট পাবে। কত লিখবেন বলেন, কত কিছুই তো লেখা যায়, তাই না? সো আইডেন্টিক্যাল, সো এই জিনিসটা আপনি প্র্যাকটিস ভাই, পড়বেন, আপনি পড়ে যতটুকু আগায় নিতে পারেন আপনার পড়ালেখাটা, ঠিক আছে? এইটাই পড়াশোনা ভাই, ঠিক আছে? মানে এই যে আসার পর তো আসলে আর মারামারি করে পড়ানোর মতো কিছু নাই যে এটা আপনি মারামারি করে আমি পড়াম, কিছু আছে বলেন এই যে আসার পরে? হ্যালো, জি জি স্যার। দাদা, বলার চেষ্টা করছেন। সো এই এডে এই যে আসার পরে আমাদের হচ্ছে আপনার মানে আপনার এইটুকুই আছে আসলে বলার মতো, আর বলার মতো থাকে না, যে পড়েন। আর আপনারা যেই ক্লাসগুলো পেয়ে গেছেন, আমার মনে হয় যে এগুলোকে যদি অ্যাপ্লাই করতে পারেন, আটকানোর মতো আর কিছু নাই আমার কাছে আপনাকে। আমরা এবার এই অনুবাদটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? এই অনুবাদটা কপি করে নিয়ে একটু ভুল করছি কোথাও একটা মনে হয়, একটু দাঁড়ান। হ্যাঁ, এই যে পড়াশোনা তো করেই না, ঠিক আছে? এরপরে করে কি আপনার হলো সময় নষ্ট করে, বুঝছেন? আর ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা পরে ক্লাসে ঢুকে কেমন লাগে তখন বলেন দেখি? আমি কিন্তু আপনাদের যেই দুর্নামটা আপনারা শুনে আসছিলেন যে শিডিউল নিয়ে প্রচুর সমস্যা করে, আপনাদের ব্যাচে কিন্তু বলা চলে কোনো সমস্যা হয়েছে বলে মনে হয়? খুব সিভিয়ার কোনো প্রবলেম হয়েছে? না দাদা। আপনারা তো দেখতেছেন 10টা বাজে আপনাদের ক্লাস শুরু হয়, তাই না? তাহলে আপনারা তাহলে কেন আসলে লেট করেন আমি বুঝি না। 10টা বাজে ক্লাস শুরু, ওই সময় জয়েন করবেন। আর মেক শিওর করবেন যে আপনি পুরো ক্লাসটা পার্টিসিপেট করতেছেন। সবাই তো ক্লাস করে না, আমার বেশিরভাগই রেকর্ডেড ভিডিও দেখে, আমি জানি, ঠিক আছে? এবার বলছে এই ভিন্নতা কবির বিদ্রোহ সত্তার পরিচয় হলেও সামাজিক ব্যবস্থায় এর অবস্থান কবির রচনায় ব্যতিক্রমী মাত্রায় প্রভাবিত। দেখেন 2টা ক্লজ আছে, এটা হলেও এটা হয়েছে। এই হলেও অংশটা কোনটা? এই যে এই যে হলুদ মার্ক করে দিলাম। আপনি এটাকে অ্যাডভার্ব ক্লজ দিয়ে বলতে পারেন, ঠিক আছে? অনেক কিছু দিয়ে আপনি এটাকে অনুবাদ করতে পারেন, ঠিক আছে? তা আমরা কি বলতে পারি
আমরা লিখতে পারি যে অলদো, যদিও, যদিও কি এই ভিন্নতা, দিস ডিফারেন্স, এই ভিন্নতা কবির বিদ্রোহী সত্তার পরিচয়, ঠিক আছে? যদিও দিস ডিফারেন্স, ঠিক আছে? আমি কিন্তু পুরো আইডেন্টিফিকেশন লিখেছি অলরেডি, খেয়াল করে দেখেন। তো আমি যেহেতু এতবার আইডেন্টিফিকেশন ইউজ করেছি, আমি আর ইউজ করব না। আমি লিখবো অলদো দিস ডিফারেন্স রিফ্লেক্টস, ঠিক আছে? অলদো, এখন রিফ্লেক্ট ওয়ার্ডটাও কিন্তু আমরা আপনার ইউজ করেছি, তো এটাও আমি ইউজ করব না। তো করবোটা কি ইউজ, আপনারা এবার বলেন কি ইউজ করবো বলেন। হ্যালো, রিফ্লেক্টের পরিবর্তে কি বলতে পারি বলেন তো? Indicates. ইন্ডিকেটর সবাই পারে। ইকো, ইকো মানে কি? প্রতিনিধিত্ব করা। হ্যাঁ, এটা পরিচয় দিচ্ছে। সো অলদো দিস ডিফারেন্স ইকোস, কি ইকো করে? আপনার কবির বিদ্রোহী সত্তার পরিচয় দেয়। ইকোস দ্য রেবেল রেবেল আইডেন্টিটি অফ দ্য poet. Although this difference echoes the rebel identity of the poet. চলবে না তাহলে বলুন তো? চলবে। Although this difference echoes the rebel identity of the poet. যদিও এই ভিন্নতাটাই প্রতিফলিত করে বা পরিচয় তুলে ধরে কবির বিদ্রোহী সত্তাটাকে, বা রেবেল সোল অফ দ্য পয়েট। আইডেন্টিটি ওয়ার্ডটা না বলে আপনি বলতে পারেন যে রেবেল নেচার, ঠিক আছে? এই ওয়ার্ডটা সুন্দর লাগবে, রেবেল নেচার অফ দ্য পয়েট। যদিও কবির রেবেল নেচার অফ পয়েটকে তুলে ধরে, ঠিক আছে? এখানে দাটা ভাল লাগতেছে না আমার কাছে। তো অল দিস ডিফারেন্স ইকোজ দ্য রেবেল নেচার অফ পয়েট, যদিও এই ভিন্নতা কবি বিদ্রোহী ইকো করে, কমা দিয়ে এবার লিখবো যে সামাজিক ব্যবস্থায় এর অবস্থান কবির রচনায় ব্যতিক্রমী মাত্রায় প্রতিফলিত হয়েছে। অর্থাৎ এটি কবির রচনায় ব্যতিক্রমী মাত্রায় প্রতিফলিত হয়েছে। সোজা ভাষায় বললে কি হবে? সামাজিক ব্যবস্থায় এর অবস্থান না বলে বলবো এটি কবির রচনায় ব্যতিক্রমী মাত্রায় প্রতিফলিত হয়েছে, ঠিক আছে? তাহলে কি লিখবো? আমরা লিখবো যে একটু দাঁড়ান, এখন কাটে জয়েন দেয় ক্লাস, আমি বুঝি না। তা আমরা কি লিখবো? যে it has, ঠিক আছে, unprecedentedly, নজিরবিহীনভাবে, ব্যতিক্রমীভাবে, ঠিক আছে? It has unprecedentedly been, কি বলতে পারেন বলেন? কি রে, কিছু বলো না কেন? দাদা এটা পারতেছি না তো, কি আনা যায় প্রতিফলিত রিফ্লেক্টের বাইরে? কেন? আমরা আনপ্রেসিডেন্টেডলি ওয়াট, দেখেন আমি কিন্তু আপনি যখন প্রশ্ন করি, বলা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এপিক। ডেপিক্ট ওয়ার্ডটা খুব সুন্দর একটা ওয়ার্ড, গুড। হ্যাঁ, ডেপিক্ট ওয়ার্ডটা মজা কিছু কি, আমি যখন আপনার প্রশ্ন তখন আমি নিজেও ভাবি, ঠিক আছে? এই দেখেন, আপনি বলছেন ডেপিক্টেড, আপনার ওয়ার্ডটা আমি নিচ্ছি, খুব সুন্দর একটা ওয়ার্ড, কারণ এই ওয়ার্ডটা আমরা ইউজ করি নাই। ইট হ্যাজ বিন ডেপিক্টেড, ঠিক আছে? এই একটা ওয়ার্ড আমি নিচ্ছি। আমার আরেকটা ওয়ার্ড মাথায় আসছে, সেটা হচ্ছে ইট হ্যাজ বিন ইনস্ক্রাইবড। ইনস্ক্রাইবড মানে কি জানেন? খোদাই করে লেখা হয়েছে, এরকম বোঝায়, মানে লেখা হয়েছে। তো ইট হ্যাজ বিন ডেপিক্টেড অর ইনস্ক্রাইবড, কোথায় লেখা হয়েছে? ইন হিজ, এই যে তার লেখার ইংলিশটা কিন্তু আমরা রাইটিংস বলেছি। আর কি বলতে পারি বলেন তো? In his works, in his pen, বুঝি নাই, কি in his pen, তার কলমে। ইন হিজ পেইন, দাদা পোয়েট্রি দিতে পারি না আমরা, তার কবিতাই তো এগুলা। না, এখন উনি কবিতাও লিখছে, সবকিছুই তো লিখছে, ঠিক আছে? in his works, কি
works ইন হিজ Also নাই? ওয়ার্ডস, হ্যাঁ এই ওয়ার্ডটা সুন্দর, গুড, এই তো ইন হিজ ওয়ার্ডস। তাহলে কি লিখলাম যে অলদো দিস ডিফারেন্স ইকোজ দ্য রিবেল নেচার অফ পোয়েট, ইট হ্যাজ বিন ডেপিক্টেড অর ইনস্ক্রাইবড ইন হিজ ওয়ার্কস। কিভাবে, কি মাত্রায়? ব্যতিক্রমী মাত্রায়, ঠিক আছে, ব্যতিক্রমী মাত্রায়। মানে কি, এখন এটাকে আপনি আনপ্রেসিডেন্টেডলি লিখতে পারেন, নজিরবিহীনভাবে, বা বলতে পারেন যে কি বলে, অ্যাট এক্সেপশনাল লেভেল, ঠিক আছে। এটা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি লিখতে পারেন। এখানে একটা এম ড্যাশ দেন, কারণ পুরো ট্রান্সলেশন আমরা একবারও এম ড্যাশ আনি নাই, ঠিক আছে। অ্যাট এক্সেপশনাল ডিগ্রি, মানে প্রচুর পরিমাণে লেখা হয়েছে। দেখেন তো আগের বইয়ের অনুবাদটা এই অনুবাদটা পার্থক্য পাচ্ছেন না কত? দেখেন তো, পেয়েছেন পার্থক্য কিছুটা? দাদা ডিগ্রি না ডাইমেনশন বলা যাবে না? হ্যাঁ বলতে পারেন, কোনো সমস্যা নেই, রাইট, অবশ্যই রাইট, ঠিক আছে। ওয়ার্কস এর পরিবর্তে ওয়ার্ড কিংবা পেন এই ওয়ার্ডগুলো ইউজ করে তো, তার কলমে, তার কথায়। অ্যাক্টিভিটিস বলতে পারেন, পেইন বলতে পারেন, পোয়েট্রি বলতে পারেন, ঠিক আছে, তার ক্রিয়েশন বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, ওকে, সবই রাইট, কোনো ভুল নাই। তারপর কি বলছে দেখেন, তারপর বলতেছে যে নজরুলের মধ্যে বিদ্রোহ আছে, তারপর কি আছে, দাঁড়ান দেখাচ্ছি, বলছে নজরুলের মধ্যে বিদ্রোহ আছে, বিপ্লবী চেতনা আছে, এবং এই কারণে ব্যক্তি স্বাতন্ত্র্যের দিক থেকে তিনি বরাবর আপোষহীন। রিবেলিয়ারিজম অ্যান্ড রিবেল কনসিয়াস একটু দাঁড়ান, have been in Nazrul. For this reason, he is uncompromised from the standpoint of individualism. আর এর পরের অনুবাদটা হচ্ছে ব্লা 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 ব্লা। তো আমরা দুইটা বাক্য আস্তে আস্তে একটু অনুবাদ করি, চলেন দেখি পারি কিনা। তো এখন আসলে এই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করা খুব কঠিন, ঠিক আছে, খুব কঠিন, খুব কঠিন। আমরা বলতে পারি যে আমরা বলতে পারি এখন রেবেল লিখতে 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 আমি নিজেই বিরক্ত হয়ে গেছি, ঠিক আছে। ইনডোমিটেবল ওয়ার্ডটা আমরা যদি দিতে চাই, ঠিক আছে, ইনডোমিটেবল ওয়ার্ড দেওয়া যাবে কিনা মাথায় ঢুকতেছে না আমার, ঠিক আছে। বিদ্রোহ আছে, বিপ্লবী চেতনা আছে, ঠিক আছে, তাহলে রেভুলেশন ওয়ার্ডটা আমরা আনতে পারি, ঠিক আছে, রেভুলেশনারি স্পিরিট বলতে পারি না আমরা, বিপ্লবী চেতনা। ওকে, আমরা লিখবো, এটা কাটতেছি কে লিয়ে হুদেই, আমি কোনো কাজ কাম না করে, আমরা বলবো যে আমরা এটাকে চেঞ্জ করে দেব। আমরা কি লিখবো, আচ্ছা একটু দাঁড়ান ভাই, আমি একটু ভুল করে আসছি, আমি খেয়াল করি না তখন ধরে। আমরা এটাকে এখান থেকে বাদ দিয়ে দিই, এই সেন্টেন্সটা, মানে যেগুলো আগের অনুবাদ ওগুলো বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে হচ্ছে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা অনুবাদটা করি। তা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে আমরা লিখবো যে বোথ, উভয়, কোনটা, উভয়, কোনটা আমরা লিখবো যে rebellious nature and revolutionary spirit are found in Nazrul. চলবে না? চলে। হ্যাঁ ঠিক আছে না? তবে এখানে রিবেলিয়াস নেচার ওয়ার্ডটা না আসলে মানে আমার কাছে লাগতেছে না, মানে কি বলে, ভাল লাগতেছে না, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি রেবেলিয়ন ওয়ার্ডটা মনে হয় বেশি সুন্দর হবে, ঠিক আছে। রেবেল না লিখে আমরা লিখব, দেখছেন এই অনুবাদগুলো কিন্তু এই জন্য মানে প্রচুর পড়তে হয়, না পড়লে কিন্তু আপনি খালি বিরক্ত হয়ে যাবেন অনুবাদ করতে গেলে, ঠিক আছে। আমরা লিখব বোথ রেবেলিয়ন অ্যান্ড রেভলিউশনারি স্পিরিট, ঠিক আছে, আর ফাউন্ড ইন নজরুল। তারপর কি বলতেছে, এবং এই কারণেই আমি কমা দিয়ে লিখব
যে এ ফ্যাক্ট, এটা এমন একটা বিষয়, ঠিক আছে, এই জায়গাতে এসে আপনি যদি বলেন যে এই কারণে কে, একটু দাঁড়ান ভাই, না মানে অভ্যাস নেই আসলে, সরি, না সমস্যা নেই। আচ্ছা, তো বলতেছে যে আহ, আহ, কই জানি ছিলাম, ভুলে গেছি গে তো। আচ্ছা, এখন আপনি যদি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? যেটা স্পষ্ট শুনতে পাচ্ছি। ওকে, তো আমরা বললাম যে এখন আপনি নর্মালি যে অনুবাদটা করেন ওইটা হবে আর কি, যে বোথ ফর দিস রিজন হি ইজ আনকম্প্রোমাইজড ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ ইন্ডিভিজুয়ালিজম। এখন এই অনুবাদটা আপনি সবাই পারবেন, এটা আমার পড়ানোর কিছু নাই, পারবেন না ভাই সবাই বলুন তো? ওটা তো পারবেন নাকি? হুম, জি আশা দাদা। করি স্যার। পারবেন, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে এই জিনিসটাকে আমরা একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাই। দেখেন, মানে মানে ক্লজের আর ফ্রেজের প্যাচ আর সেন্টেন্স প্যাটার্ন নিউজ পেপার পড়ার হ্যাবিট থাকলে কত সুন্দর করে লিখতে পারেন। আমরা লিখতে পারি বোথ রেভিলিয়ন অ্যান্ড রেভুলেশনারি স্পিরিট আর ফাউন্ড ইন নজরুল। এ ফ্যাক্ট, এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা ফ্যাক্ট, ঠিক আছে। এ ফ্যাক্ট রেজাল্টিং ইন, মানে হুইচ রেজাল্টস ইন না লিখে রেজাল্টিং ইন his his um, his uncompromised individualism, ঠিক আছে। তো আমরা কি বলে এই যে আনকম্প্রোমাইজড ওয়ার্ডটা লিখতে পারি, তো আমরা এই কি বলে আনকম্প্রোমাইজড ওয়ার্ডটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, আমি যদি লিখি যে এ ফ্যাক্ট রেজাল্টিং ইন হিজ স্ট্রিট ফার্স্ট, মানে অনর, আবার অবডিরেট লিখবেন, অবডিরেট মানে একগুয়ে, ঠিক আছে, হিজ এ ফ্যাক্ট রেজাল্টিং ইন হিজ স্ট্রিট ফার্স্ট ইন এরকম ইন্ডিভিজুয়ালিজম। দেখেন তো, এটাও তো তাই বুঝাচ্ছে নাকি? হ্যাঁ, জি দাদা, এখন আরো সুন্দর লাগতেছে বেশি। এটা পত্রিকা ভাব। এবং দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যে অনুবাদটা করে দিয়েছি সেটা আগের বাক্যের চেয়ে ছোট, খেয়াল করে দেখেন, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো, জি স্যার। ওকে। এরপর এরপর কি বলছে দেখেন, এরপরটা আপনার পারবেন, আমি আর না করি, ভালো লাগতেছে না, বিরক্ত হয়ে গেছি। জি স্যার। তার অনুকরণে সমাজের দৃঢ়চেতা মানুষ আপন আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে উঠলে সমাজের সর্বোচ্চ উন্নতি হতে বাধ্য। ফলোয়িং নজরুল, ই ডিটারমাইন্ড ম্যান অফ দ্য সোসাইটি এনলাইটেন দেমসেলস, ব্লা 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 ব্লা। এই তো আর কি বলবো, বলেন কেমন লাগলো অনুবাদটা? ভালো লাগছে? জি স্যার, ভালো। দাদা দাদা অনেক ভালো লাগছে। ওই যে প্রতিফলিত হয়েছেটা কাটা পড়ে গেছে, ওই যে হলুদ দাগ দিয়ে ব্যতিক্রমী মাত্রায় প্রতিফলিত হয়েছে কেন ভাই, সেটা কাটা পড়ে গেছে। কেন অ্যাট এক্সেপশনাল লেভেল? আচ্ছা, হয়েছে বাদ পড়ে গেছে, হয়েছে হয়েছে। হ্যাঁ, বাংলা লেখাটা। ওকে, লিখে দিয়েছি দেন, ঠিক আছে। সো আপনাদের কিন্তু অনেক ক্লাস হয়ে গেল, প্রায় 24-25টা ক্লাস হয়ে গেছে। তো কেমন লার্নিং হইলো বলেন শুনি? হ্যাঁ, দাদা সবকিছুই ভালো হচ্ছে। মন দিয়ে পড়েন, আরো ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, শুনতেছি। পিছিয়ে গেছি মধ্যখানে কিছু ক্লাস না করতে পারে। এনি কোয়েরি? যেগুলো করতে পারেন সেগুলো করে ফেলবেন আর কি, ঠিক আছে। তারা কিছু রিসেন্ট টপিক বলেন যেটা আমরা বুঝি না, একটু জোরে, আপনার কথাটা আস্তে আসে, খুব জোরে বলেন। কিছু রিসেন্ট টপিক বলবেন, রিসেন্ট যেগুলো আমরা প্র্যাকটিস করব নিজের মতো।
শুনেন, টপিকের উপর ভিত্তি না করে আপডেটেড হওয়া শিখেন। যেমন আজকে বিকেলে যে মিটিং হয়েছে না, রেপো রেট রিভার্স রেপো রেট চেঞ্জ হয়েছে না, একটা হলো 6% আর একটা মনে হয় হয়েছে, কত যেন হয়েছে 4.25% না কত জানি হয়েছে মনে হয়, তাই না? ভুলে গেলাম তো। তো এই যে রেপো রেটটা চেঞ্জ হয়ে গেল, কালকে সকালে পত্রিকাতে আসবে, আমরা কিন্তু অনলাইন থেকে দেখে ফেলছি আজকে, তাই না? তো এই ব্যাপারটা জানতে হবে, ঠিক আছে? যেমন আজকে কি হলো, রিপোর্ট আসলো যে গোল্ডের ভরি আবার গতকাল একটা রিপোর্ট আসলে দাম বেড়ে গেছে, এখন 1 গ্রাম গোল্ডের দাম হচ্ছে আপনার 8,010 টাকা। এই যে ব্যাপারটা, মানে প্রত্যেক দিন আপডেট হওয়াটা, এই নেচারটা ক্রিয়েট করতে পারলেই আপনি কিন্তু ভালো করবেন, এটা খুব লজিক্যাল, ঠিক আছে? সো এই জিনিসটি আমরা বারবার বলি যে পড়েন, টপিক মুখস্থ করার দরকার নাই, টপিক ধরে পড়তে হবে তা না, আপনি শুধু পড়ে যান, দেখবেন যে কাজে লাগবে, ঠিক আছে? ওকে তাহলে, আচ্ছা আরেকটা কথা দাদা হ্যাঁ বলেন, বলা ছিল। হ্যাঁ বলেন। দাদা আর কি কোনো কোর্সের কোনো ব্যাচ শুরু করবেন নতুন? হ্যাঁ বলছি কোনো কোর্স কি আর শুরু করবেন? করবো, আমরা আরেকটা ব্যাচ দেবো, প্রিলি প্লাস রিটেন দুইটা কম্বাইন দেবো। তো যেহেতু আপনার রিটেনটা পড়েছেন, তো আপনারা হচ্ছেন ওই কোর্সে যে ফি থাকবে সেই ফি এর অর্ধেক দিয়ে প্রিলিতে ভর্তি হবেন আর কি। ওইখানে গিয়েও আপনার রিটেন ক্লাসগুলো আবার পাবেন, ঠিক আছে? এটা কি কোনো ডিসকাউন্ট থাকবে? ভাই আমাদের কোর্স ফি তো একেবারেই কম নেই, আমরা আর কি ডিসকাউন্ট দেবো? আপনারা 400 টাকায় যে সার্ভিস পান, আমরা আর কি কমাবো বলেন? আর কি কমাতে পারি আমরা আসলে বলেন? কিছু তো কমানো থাকে না আসলে আর। ওকে, দাদা ইংলিশ পত্রিকার অনলাইন ভার্সন গুলাতে কি সবসময় আপডেট দেওয়া থাকে? হ্যাঁ রেগুলার আপডেট করা হয়, ওগুলো তো আরো খুব ফাস্ট আপডেট হয়। যেমন আজকে তো অলরেডি অনলাইনে চলে আসছে যে রেপো রিভার্স রেপো রেট এত করা হয়েছে, তাই না? বাট কালকে অফলাইন প্রতি ঘন্টায় আপডেট দেয় এরকম কিছু? দিতেও পারে, খুব হট ইউজ হলে দিয়ে দেয়। যেমন কোভিডের নিউজটা কিন্তু একসময় প্রতি ঘন্টায় আপডেট হতো, তাই না? ইট ডিপেন্ডস, এটা ফিক্স করে বলতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। বলছিলাম, অনেক সময় লেখালেখির সময় দেখবেন যে আপনার কিছু বানান ভুল থেকে যায়, কিছু করার থাকে না, কিংবা আর্টিকেল প্লেসমেন্টে ভুল থেকে যায়, এটা আসলে কিছু করার থাকে না। এই বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? কারণ টাইপ করে করে পড়াটা খুব টাফ, ঠিক আছে? তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে একদম একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, যে দিস ইজ হাউ সুমন ভাই প্র্যাকটিস করতেছে। আমি কিন্তু লিটারেলি কি করি, নিজে প্র্যাকটিস করতেছি আপনাদের সামনে, যে না এটাকে মনে হয় এই ওয়ার্ডটা দিলে হয়, এই ওয়ার্ডটা মনে হয় না দিলে হয়। যেমন ওই যে একজন বললেন যে এই ওয়ার্ডটা দেন ভাই, এটা কিন্তু খুব সহজ একটা ওয়ার্ড, বাট মাথায় ক্লিক করলো না, দেখছেন? তার মানে কি সব কিছু যে ক্লিক করবে তাও না, ঠিক আছে? ইট ডিপেন্ডস, ঠিক আছে? ওকে তাহলে ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ বলেন। আগামী যে দুটো ক্লাস আছে, আগামীতে যে 4টা ক্লাস আছে, সেই 4টা ক্লাসে মূলত ওই যে কম্প্রিহেনশনের উপর নেবেন, তারপরে আপনার ওই যে আরেকটা কিভাবে ক্লাস দ্রুত নিব হচ্ছে আনসার করা, কম্প্রিহেনশনের উপর, এই সরি অনুবাদের উপরে। আর আর যে আজকে তো মনে হয় তারপরে আপনার 26টা প্রিসাইজ লেখা, হুম এগুলো আপনার শেখার জন্য খুব অধীর আগ্রহে বসে আছি। আশা করি সুন্দর ক্লাস পাবো। যতটুকু পারি চেষ্টা করবো ভাই, চেষ্টা করবো, আশা হয়। আর দাদা আপনি যে বললেন যে পড়েন ভাই, প্রচুর পড়েন, কিন্তু কি কি পড়বো, কোথা থেকে পড়বো, এগুলো যদি একটু বলে সহায়তা করতেন। না, আপনার টার্গেট কি হলো পড়বো? শুধু পড়াশোনা করা। আপনার টার্গেট শুধু পড়াশোনা করা, আপনার কোনো টার্গেট নাই। আপনি পত্রিকা নিয়ে পড়বেন। এই যে দেখবেন কি যেন হয়েছে শুনলাম, কয়েকদিন আগে হচ্ছে আপনার চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন ভিজিট করতে। গত পরশুদিন রাত্রে এসেছিলেন হচ্ছে আপনার আমাদের আমেরিকার রাষ্ট্রদূত এশিয়া প্রশান্ত। হ্যাঁ, এই যে আসতেছে একটু পড়ি তাহলে আমরা জানি। এবং অলরেডি কিন্তু একটা বিবৃতি কিন্তু আমাদের থেকে আসছে যে র্যাবের বিষয় নিয়ে খুব ভালো কথাবার্তা হয়েছে। এই যে ব্যাপারগুলা, মানে আপডেট থাকা, এটাই পড়াশোনা। আপনার কি মনে হয় আমি টপিক ধরে ধরে পড়ি? মোটেও না, পড়তেছি, খালি পড়তে থাকি যে একদিকে না একদিকে ঠেকবে পড়াশোনা, ঠিক আছে? বাট এরকম আর কিছুই না। ওকে তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। হ্যাঁ, আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট। আপনার যে বইগুলো রিটেনের বের হয়, ওই যে রাইটিং এ একটা বই কিনছি, ওগুলো টোটাল কতটা পার্ট? আচ্ছা এবার নিয়ে পরে কথা হবে একদিন, হ্যাঁ? সব বাদ দেন। দাদা এইচডব্লিউ টা দিয়েন। হ্যাঁ ওকে, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে।